মানল না আরশি, ওভাবেই ছেড়ে দিল শরীরটা। বারবার মনে হতে লাগলো বাবা বাঁচবে না, কিভাবে যাবে সে। মাথায় আসতেই ছুটল রুমের দিকে। জিহানের নাম্বার আছে তার কাছে, নিশ্চয়ই ওর থেকে জানা যাবে। কিন্তু তার হলো কই? ফোন দিতেই ওপাশ থেকে এক ভদ্র মহিলা জানালো সিমটা নেটওয়ার্ক সীমার বাইরে। হয়তো গার্লফ্রেন্ড চেঞ্জ করেছে আর সেজন্যেই সিমটাও চেঞ্জ। এক এক করে এ পর্যন্ত 5 বার কল করেছে পরশ, কিন্তু অপর প্রান্ত থেকে ফোনের মালিক রিসিভ করেনি, এমনকি কেটেও দিচ্ছে না। ভীষণ বিরক্তিকর। কপাল কুঁচকে পুনরায় কল দিতেই ওপাশ থেকে কেটে দিল। পরশ এবারে মেসেজ করলো, গুটি গুটি অক্ষরে লিখলো, প্লিজ পড়শিয়া, কলটা ধরো, খুবই আর্জেন্ট। স্পর্শী মেসেজ দেখলো, পরক্ষণেই নাকমুখ কুচকে ফেললো। এর মধ্যেই আবারও কল দিয়েছে। ফোন রিসিভ করে কানে নিতেই ওপাশ থেকে ঝাঝালো কণ্ঠস্বর শোনা গেল, আরে পাগল নাকি? একটা মানুষ এতবার ফোন দিচ্ছে, তার মানে কথাটা খুবই গুরুত্বপূর্ণ। এতটুকু বুদ্ধি ঘটিতে নেই? অসভ্যের মতো বারবার কেটে দিচ্ছ, রিসিভও করছো না, মস্করা পেয়েছ? হা হয়ে গেল স্পর্শী। অবাকের সুরে বলল, আরে আশ্চর্য, আপনি কে যে আপনার ফোন ধরতেই হবে? ধরবো না, কি করবেন? ঠোঁট দুটো গোল করে নিঃশ্বাস ছাড়লো পরশ। শান্ত কণ্ঠে বলল, তোমার আব্বু হার্ট অ্যাটাক করেছে, শুনেছ? স্তব্ধ হয়ে গেল স্পর্শী। মাথার ওপরে যেন বজ্রপাত পড়ল। চিৎকার করে বলল, হোয়াট? হার্ট অ্যাটাক করেছেন মানে? কোথায় কোথায় আছে আব্বু? কোন হসপিটালে? কখন হলো এমন? কি হলো বলছেন না কেন? হ্যালো? স্পর্শিয়া, স্পর্শিয়া, একটু শান্ত হও। আমাকে তো বলার সুযোগ দিচ্ছ না। মেবি 8টা-9টা দ্বিগুণ হার্ট অ্যাটাক করেছেন। মস্তিষ্ক ফাঁকা হয়ে গেল স্পর্শীর। কাতর কণ্ঠে বলল, 8টার দিকে আব্বু অসুস্থ হয়েছে আর আপনি আমাকে এখন বলছেন? এই তো 10টার দিকেও কথা বললেন, তখন কেন বলেননি? মজা লাগছিল আমার বাবা অসুস্থ বলে। বেশ ভালোই তো মশকরা করছিলেন নিজের বাসর নিয়ে। বেঈমান অকৃতজ্ঞ। চোখ দুটো বন্ধ করে নিল পরশ। নিজেকে যথাসম্ভব সামলে নিয়ে বলল, তুমি আমায় ভুল বুঝছো স্পর্শিয়া, আমি মাত্র জেনেছি। পাগল এসে বলল ওনাকে বরিশাল থেকে ফেরত দেওয়া হয়েছে, ঢাকার দিকে নিয়ে গেছে আর আধা ঘন্টা আগে। কান্নারত কণ্ঠে ওপাশ থেকে জবাব এলো, কোন হসপিটাল? আমি জানি না, কিভাবেই বা জানবো বলো। আর সে খুবই কান্নাকাটি করছে, ও যেতে চেয়েছে এক্ষুনি, কিন্তু ডিটেলস তো কিছুই জানি না আমরা। আমাকে প্লিজ অ্যাড্রেসটা জানিও। ফোন কেটে দিল স্পর্শী। বিছানা থেকে উঠে ড্রয়ার খুলল দ্রুত হাতে। ভাঙা ফোনটাকে বের করতেই ঠোঁট ভেঙে কেঁদে দিল। ডিসপ্লে টাচ কিছুই আর আস্ত নেই। কিভাবে বাড়ির নাম্বার পাবে সে? এক ছুটে মায়ের কাছে গেল। আজ প্রায় 2 দিন পর বিপাশা নিজের রুমে শুয়েছে। মেয়েটা একটু সুস্থ হয়েছে বলেই একা ছেড়েছে। দরজার সামনে গিয়ে অনবরত ধাক্কাতে লাগলো স্পর্শী। আম্মু, আম্মু দরজা খুলো প্লিজ। ব্যতিব্যস্ত হয়ে বিছানা থেকে উঠল বিপাশা। দ্রুত হাতে দরজা খুলে স্পর্শীকে ধরল, বলল, কি কি হয়েছে? বমি করছিস আবার? শরীর কি খারাপ লাগছে? ঠোঁট ভেঙে কান্না করে দিল স্পর্শী। হাঁটু ভেঙে বসে পড়ল ফ্লোরে। আম্মু, আব্বু হার্ট অ্যাটাক করেছে। ওনাকে পিরোজপুর বরিশাল সব জায়গা থেকে ফেরত দিয়েছে। অবস্থা একটু ভালো না, ঢাকায় নিয়ে আসছে। তোমার কাছে কি কারো নাম্বার আছে? কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেল পিপাসা। মুখ দিয়ে যেন কথাই বের করতে পারছে না। এই তো সকালে এই লোকটা ফোন দিয়ে কত কিছু বলল। মেয়ের রাগ কিভাবে ভাঙবে, সে কি আদেও আবার আসবে, কত কিছু। এই তো সেদিন হসপিটালে বসে মেয়ের সাথে একসাথে খেতে চাইলো, অথচ ভাগ্যে সইল না, চলে গেলেন না খেয়েই। আচ্ছা, লোকটা কি এভাবেই চলে যাবে? স্ত্রী, 2 মেয়ে, কাউকেই পেল না। দম যেন বন্ধ হয়ে আসছে। পরক্ষণেই স্পর্শীর দিকে তাকিয়ে বলল, আমার ফোনটা কই? বের করে দিল। কল লিস্টে ঢুকে স্বামীর নাম্বারটা বের করে দিয়ে বলল, এই যে, এটা তোর বাবার নাম্বার, আমাকে সন্ধ্যায় ফোনও দিয়েছিল। রিং পড়ছে।
ওপাশ থেকে রিসিভড হওয়া মাত্রই এক দফা গ্যাঞ্জামের সম্মুখীন হলো স্পর্শী। অ্যাম্বুলেন্সের সাইরেন সহ আশেপাশে অজস্র গাড়ির শব্দ, বোঝাই যাচ্ছে যানজটের সম্মুখীন হয়েছে। ওপাশ থেকে শুভমের আওয়াজ পাওয়া গেল। স্পর্শী ব্যতিব্যস্ত কণ্ঠে বলে উঠল, ভাইয়া কোন হসপিটালে আসছেন? অবাক হলো শোভাম। স্পর্শীকে ইচ্ছে করেই জানায়নি সে, এমনকি বাড়ির সবাইকেও জানাতে বারণ করেছে, কিন্তু তারপরেও সে ঠিক কিভাবে জানলো ভেবে পাচ্ছে না। গম্ভীর কণ্ঠে বলল, জানি না, আগে ঢাকায় পৌঁছায় তারপর ভালো কোনো হসপিটালে অ্যাডমিট করব। ভাইয়া শুনুন, আপনি স্কয়ার হাসপাতালে আসুন। এটা খুব ভালো হসপিটাল, মিরপুরেই এটা। রোড নাম্বার 32-এর স্টার্ট লাইনে, মেইন রোডের লেফট সাইডের পান্থপথ। ওখান থেকে কিছুটা সামনে গেলেই হসপিটাল। আপনি আসুন, আমি যাচ্ছি। আমি যাবতীয় ফর্মালিটিস ফিল আপ করে রাখছি, আপনি তাড়াতাড়ি আসুন। স্পর্শী ভেবেছিল শোভাম কখনোই রাজি হবে না, হয়তো বলবে তোমার সাহায্যের কোনো প্রয়োজন নেই, আমি দেখে নিব। কিন্তু তাকে পুরোপুরি মিথ্যে করে দিয়ে শোভাম সাই জানিয়ে বলল, ঠিক আছে, আমাদের পৌঁছাতে আর ঘন্টা 4 লাগবে। আম্মু এভাবে ভেঙে পড়ছো কেন? আব্বু ভীষণ স্ট্রং, দেখবে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। মলিন চোখে তাকালো পিপাসা, চোখ দুটো তার অশ্রুতে টই টঙ্গুর। দুপাশ দিয়ে নার্সরা যাওয়া আসা করছে নির্দিষ্ট কেবিনে। করিডোরের বিপরীত পাশে রাখা কাঠের বেঞ্চিটাতে বসে আছে তারা। হাতের বৃদ্ধাঙ্গুল উঁচিয়ে সযত্নে মুছে নিল অশ্রু। মলিন কণ্ঠে বলল, উনি কেমন সেটা আমার থেকে ভালো আর কেউ বোঝে না। সবার সামনে যে শক্ত গম্ভীর রাগী খোলসটা দেখিয়ে বেড়ান, উনি মোটেও তেমন না। ভেতরটা নরম স্নিগ্ধ। লোকটা সারাটা জীবন দুঃখ সয়ে সয়ে করে দিলেন। সুখের অপেক্ষা করতে করতে আজ বার্ধক্য পৌঁছেছেন, তাও পেলেন না সুখ, না পেলে স্ত্রী আর না তো সন্তান। আজ আমার আফসোস হচ্ছে, ভীষণ রকমের আফসোস। আমি নিজে জেদকে প্রাধান্য দিয়ে অনেক অন্যায় করেছি। তার সাথে পুরো 19টা বছর স্ত্রী সন্তানহীন একা রাখলাম। আজ যখন এতগুলো বছর পর ফিরলাম, তারপরও নত হলাম না। কেন হলাম না? ওনার তো আমার প্রতি অভিমান থাকাটা স্বাভাবিক ছিল। আমার উচিত ছিল নত হয়ে তার মান ভাঙানো, কিন্তু আমি করিনি। বরং ওনার সাথে মান ভাঙার প্রতিযোগিতায় নেমেছিলাম। আজ যদি নিজেদের মধ্যে সবটা ঠিক করে নিতাম, তাহলে অন্ধকার ঘরে এভাবে একাকী গুমড়ে মরতে হতো না। তুই জানিস তোর বাবা একাধারে কতক্ষণ অন্ধকারে ঘরের মধ্যে পড়েছিল। কেউ বুঝতেও পারেনি লোকটা অসুস্থ হয়ে পড়ে আছে, বুকে ব্যথা। না উনি ডাকতে পেরেছেন, আর না তো কেউ রুমে দেখতে এসেছে। আজ যদি আমি থাকতাম, তাহলে ডাক্তারের কাছে আনতে এতটা দেরি হতো না, আর না তো উনি এতটা কষ্ট পেতেন। মাকে শক্ত করে জড়িয়ে ধরল স্পর্শী। সবকিছুর জন্য আফসোস হতে লাগলো। মস্তিষ্ক বলছে এত কিছুর জন্য দায়ী সে। একে তো আরশি পালিয়েছে, তার উপর সে নিজে ঘর ছেড়ে বাবাকে আরো একা করে দিয়েছে। সবচেয়ে বড় কথা, হসপিটালে অপমান করে তাড়িয়ে দিয়েছে। উফ, কেন করলো এমন? রাগটাকে এতটা প্রাধান্য দেওয়া মোটেই উচিত হয়নি। শোভাম হসপিটালে দেওয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছে, চোখ দুটো তার ফ্লোরে নিমজ্জিত। নানা উল্টাপাল্টা চিন্তা আসছে মাথার মধ্যে। বাবার যদি কিছু হয়ে যায়, তাহলে নিজেকে কি করে ক্ষমা করবে সে? এই বয়সে বাবার কাঁধের ভর একটুকে নিজের কাঁধে নেওয়া যেত না? কেন এতটা টেনশনে রাখলো? মনে পড়তে লাগলো পুরনো সেই কথাগুলো। কতবার শামসুল সর্দার তাকে রাজনীতির দিকে মনোনিবেশ করতে বলেছে, কিন্তু সে করেনি। বরাবরই এসব মারামারি বিশৃঙ্খলা অপছন্দের। বাবাকে বারংবার বারণ করেও সরাতে পারেনি। সেই কৈশোর থেকেই তো সে রাজনীতিতে জড়িয়ে। কিভাবে আলাদা করবে? শেষে পারল না আর বাবাকে সরাতে, কিন্তু নিজেও যে খুব ওতপ্রোতভাবে এই কর্মকাণ্ডে জড়িয়েছে তা নয়। ব্যাস, বড়সড় কোনো মিটিং মিছিল হলে সেখানে যেত।
কিন্তু বাকি সময়টা নিজের স্বপ্নের পিছনে খাটিয়েছে। বড় বড় টুরিস্ট স্পটের কাছাকাছি জমি কিনে আধুনিক রিসোর্ট বানাতে মশগুল সে। প্রথম প্রথম শামসুল বাধা দিলেও পরে লাভের দিকে খেয়াল করে আর বাধা দেয়নি। একাই ভাইদের নিয়ে সামলেছে রাজনীতি। দীর্ঘশ্বাস ফেলল শোভাম। হয়তো রাজনীতিতে জড়ালে বাবার টেনশনটা অনেকটা কমাতে পারত। চাচা এবং রিহান দূরে বসে আছে, তারাও চিন্তায় মগ্ন। শান্তি সর্দার বাড়িতে চলে এসেছে আরো আগেই। বারবার ফোন দিয়ে কান্নাকাটি করছে, কেন তাকে আগে বলা হলো না, কেন তাকে সাথে নিয়ে যাওয়া হলো না। এমন সিরিয়াস মুহূর্তে বিষয়টা ভীষণই বিরক্তিকর ঠেকছিল শোভামের কাছে। ফলস্বরূপ ধমক দিয়ে ফোন কেটে দিয়েছিল। তবে এখন আফসোস হচ্ছে, ভাইয়ের প্রতি ভালোবাসার জোরেই হয়তো এমন উদ্ভট কথা বলেছে। এভাবে রুড বিহেভ করা মোটেই উচিত হয়নি। ডাক্তার বের হয়েছে, তাকে দেখতেই সোজা হয়ে দাঁড়ালো, চিন্তিত কণ্ঠে বলল, সব ঠিক আছে, আব্বুর কি অবস্থা এখন? ডাক্তার সাহেব গম্ভীর মুখশ্রী নিয়ে তাকালেন, সিরিয়াস কণ্ঠে বললেন, উনি শ্বাস করতে পারছেন না, নিঃশ্বাসের তল বুকে ব্যথা পাচ্ছেন। আপাতত অক্সিজেন খুলছি না আমরা, ঘুমে ইঞ্জেকশন দেওয়া হয়েছে। এবার ঘুম ভাঙার পর দেখা যাবে বাদবাকিটা। তবে আমরা আশাবাদী, নিচ্ছি স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিতে পারবেন, চিন্তার কোনো কারণ নেই। ঘুম কখন ভাঙবে ডক্টর? ঘুম ভাঙার পর কি ওনার কাছে যেতে পারবো? কপালে ভাঁজ ফেলে ডাক্তার বললেন, খুব বেশি প্রয়োজন না হলে যাওয়ার দরকার নেই। আর ঘুমটা আগে ভাঙুক, এরপর আমরা চেক করে আপডেট জানাবো। চলে গেলেন ডাক্তার। শোভাম চাচার দিকে চাইল, পাশেই রিহান ঘুমে ঢুলছে। ঘড়ির কাঁটা ভোর 4:30 ছোবে। শান্ত কণ্ঠে বলল, কাল হতে তো বেশিক্ষণ বাকি নেই, একটু বসে বিশ্রাম নিয়ে নাও। সারা রাতে তো আর কিছুই খাওয়া হয়নি, সকালটা হোক, দেখি আশেপাশে কি পাই। এরপর এগিয়ে গেল স্পর্শীর দিকে। তারা কিছুটা দূরে থাকা বেঞ্চিতে বসেছে। এই পাশের বেঞ্চিতে বসা আছে চাচা এবং রিহান। স্পর্শীর কাছাকাছি যেতেই ব্যস্ত পারে উঠল স্পর্শী। শোভামের কাছে গিয়ে বলল, কি হয়েছে? ডাক্তার কি বেরিয়েছে? আব্বুর অবস্থা কেমন? ঘুমাচ্ছে, ঘুম ভাঙার পর বাকিটা বোঝা যাবে। আর তো ঘন্টাখানেকের মধ্যে সকাল হয়ে যাবে। তোমরা বরং আলো ফুটতেই বেরিয়ে যেও, সারা রাত তো ঘুমাতে পারোনি। ভ্রু কুচকে তাকালো স্পর্শী, বলল, আমি কেন যাব? তুমিও তো ঘুমাওনি, তুমি যাও। কপালের মাঝখানে ভাঁজ ফেলল শোভাম, বলল, আরে আশ্চর্য, আমি যাব কেন? আমি গেলে আব্বুকে দেখবে কে? চটে গেল স্পর্শী, দাঁতে দাঁত চেপে বলল, তো আমি যাব কেন? আমিও তো আব্বুরই মেয়ে, আমিও ওনাকে দেখে রাখবো। নিঃশব্দে হেসে ফেলল শোভাম। না চাইতেই স্পর্শীর কান টেনে ধরল, আলতো হেসে বলল, আব্বু সুস্থ হোক, তারপর তোমাকে নতুন করে কথাবার্তা বলা শেখাতে হবে। 2 দিন পরে বিয়ে দেওয়ার পর তো আমার ভাগ। এভাবে মুখের উপর নাক উঁচিয়ে উদ্ভট কথা বললে তো সংসার টিকবে না। একটু থেমেই, আমি কি বলেছি তুমি এখানে থাকতে পারবে না? বললাম সারা রাত জেগেছো, গিয়ে কিছুক্ষণ বিশ্রাম নিবে। সকাল সকাল আব্বু অসুস্থ, কাকা সহ রিহানও আছে এখানে। এতগুলো মানুষ খাবে কি? বাইরে খাওয়ার কি আর আব্বুকে খাওয়ানো যাবে? হসপিটালে ক্যান্টিন থেকে তো আব্বুর জীবনেও খাবে না। গিয়ে বিশ্রাম টিশ্রাম নিয়ে খাবার নিয়ে আসবে, এতটুকুই। নাক শীতকালো স্পর্শী অন্যদিকে তাকিয়ে মুখ ফুলিয়ে বলল, সে যাই হোক, আম্মু যাবে খাবার আনতে, কিন্তু আমি আব্বুকে রেখে কোথাও যাচ্ছি না। অস্বস্তিতে পড়ল পিপাসা। আশেপাশে তাকিয়ে ম্লান মুখে জড়তা নিয়ে বলল, আগে ওনার ঘুম ভাঙুক, সুস্থ হোক, ওনার সাথে কথা বলে তবেই খাবার আনতে যাব। তার আগে খাওয়ার দরকার নেই, আমি যাব না। বলেই চলে গেল সেখান থেকে। অবাক হয়ে তাকিয়ে রইল দুজন। কিছুক্ষণ থম মেরে সেদিকে তাকাতেই হেসে ফেলল তারা। ঘড়ির কাঁটায় তখন 7টা। আজ আর আশেপাশে পাখির কলকাকুলি কিচিরমিচির আওয়াজ নয়, বরঞ্চ তার পরিবর্তে শোনা যাচ্ছে গাড়ির উদ্ভট হর্নের আওয়াজ।
যদিও হসপিটালের ভেতর তোরাই আওয়াজ না এলেও শব্দটা একেবারে ঠুনকোও নয়, একাধারে বেশ কিছুক্ষণ চলমান থাকলে সেটা ঘুম ভাঙাতে যথেষ্ট। শোভাম চোখ মুখ কুঁচকে ফেলল, মাথাটা ভীষণই ধরেছে। উফ, এ কেমন যন্ত্রণা। চোখ মুখ খুলে বিকৃত মেজাজটাকে ঠিক করতেই হাঁটতে লাগলো করিডোরে। বাকিরা এখনো হেলান দিয়ে ঘুমাচ্ছে। দরজাটাকে আলতো ঠেলে ভেতরে উকি মারলেও হতাশ হলো। বাবার এখনো ঘুম ভাঙেনি। পুনরায় দরজাটাকে লাগিয়ে হেঁটে গেল নিচে। হসপিটালের আশেপাশে হাঁটতেই চোখে পড়ল দূরের এক দোকান। মাথাটা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। এই মুহূর্তে চা খাওয়া ভীষণই প্রয়োজন। হেঁটে গিয়ে দাঁড়ালো দোকানের সামনে। চা অর্ডার দিয়ে দাঁড়ালো সেখানেই। কেউই এখনো পর্যন্ত কিচ্ছু খায়নি। সবাইকে অভুক্ত রেখে তার কি খাওয়া উচিত হবে? না, এটা অত্যন্ত খারাপ। শুধুমাত্র 4টা মিনিট খানেক ব্যয় করে খেয়ে আবারও হসপিটালের উদ্দেশ্যে আসলো। মাথাটা অনেক হালকা লাগছে। কেবিনের সামনে আসতেই দেখলো সবাই জেগে গেছে। শোভাম এগিয়ে গেল, শান্ত কণ্ঠে বলল, চাচা, নিচে একটা খাবার হোটেল আছে, আব্বুর ঘুম তো এখনো ভাঙেনি, চলো খেয়ে আসি। একটু থেমে স্পর্শিয়া, আন্টিকে নিয়ে এসো। বাদ সাধলো পিপাসা। মাথা নাড়িয়ে বলল, তোমরা যাও, খেয়ে আসো। আমি এমনিতেই বাইরে কিছু খাই না, খেতেও ইচ্ছে করছে না। মেনে নিল সবাই, বাধা দিল না কেউই। একে একে 4 জন চলে গেল লিফটের দিকে। প্রায় মিনিট 20 একাকী বসে রইল পিপাসা। মাথা ভর্তি নানা বিদঘুটে জল্পনা কল্পনা, মন বারবার অশনি সংকেত দিচ্ছে। মনে হচ্ছে লোকটা আর বেঁচে নেই, মৃত অবস্থাতেই পড়ে আছে ওখানে। আর তারা সবাই অপেক্ষা করছে বাইরে বসে। না না, থমকে দাঁড়ালো পিপাসা। ছুটে গেল দরজার কাছে। শব্দহীন আলতো হাতে দরজাটা খুলে ভেতরে ঢুকে চাপিয়ে দিল। ধীর পায়ে এগিয়ে গেল স্বামীর দিকে। তার এই নিস্তেজ দেহটা প্রতি মুহূর্তে এক ভয়ঙ্কর ঘটনার সংকেত দিচ্ছে। দম বন্ধ লাগছে পিপাসার। লোকটা যে শ্বাস নিচ্ছে তার কোনো রেসপন্সই পাওয়া যাচ্ছে না। কাঁপা কাঁপা হাতে বুকের উপর রাখা চাদরটা সরালো। গায়ের গেঞ্জিটা গুছিয়ে মাথাটা রাখলো বুকের উপর। মুহূর্তেই স্বস্তির নিঃশ্বাস ছাড়লো। না, লোকটা দম নিচ্ছে। এ কি করছেন আপনি? থমকে দাঁড়ালো পিপাসা। দরজার কাছেই ভ্রুকুচকে তাকিয়ে আছে নার্স। ভীষণ অস্বস্তিতে পড়ল, কিন্তু প্রকাশ করলো না। থমথমে কণ্ঠে বলল, আমার স্বামী গেঞ্জি গুছিয়ে গেছিল, ঠান্ডা লাগতে পারে, তাই ঠিক করে দিচ্ছিলাম। নিভু নিভু চোখ দুটো চকচক করে উঠল। শুষ্ক ঠোরছোড়া আপনা আপনি চওড়া হয়ে উঠল শামসুল সর্দারের। নার্সের কর্কশ কণ্ঠের ধমকের ঘুমটা ভেঙে গেছে তার। ডান হাতটার মুঠো খুলে পিপাসার হাতের আঙ্গুলগুলো ছুলো। থমকে গেল সে, চমকে তাকালো পেছনে, অস্ফুট স্বরে আর্তনাদ করে বলল, আপনার ঘুম ভেঙেছে? কেমন লাগছে এখন? বুকে কি ব্যথা হচ্ছে? কোনো সাড়া দিল না শামসুল। হাতটাকে আলতো উঁচিয়ে অক্সিজেন মাস্ক খুলে দেওয়ার ইশারা করলো। দ্রুত খুলল নার্স। আস্তে করে মুখ থেকে শব্দ বের করলো, কিন্তু সেটা খুবই অস্পষ্ট এবং আওয়াজহীন। পিপাসা ঝুঁকলো, স্বামীর উদ্দেশ্যে আদুরে কণ্ঠে বলল, আপনি আরেকবার বলুন, আমি কিচ্ছু শুনিনি। শামসুল অস্পষ্ট কণ্ঠে আবারও বলল, এর মানে এই যে সে ঠিক আছে, শ্বাস নিতে পারছে। অক্সিজেন মাস্ক পরতে চায় না কারণ এতে তার নাকে সুরসুরি লাগে। শুধুমাত্র বুকে ভার হয়ে আছে এবং কথা বলতে গেলে বুকটা চিড়ে ওঠে। আস্তে আস্তে হুড়ে উড়ে তো যাবো না, একটু ধৈর্য ধরো, গাড়িটা স্টার্ট দিতে দাও। কেঁদে উঠল আরশি, রাগত স্বরে বলল, আপনি মজা করছেন? হ্যাঁ, করবেনই তো, বাবাটা তো আমার, আপনার কি? কানে নিল না পাভেল। গাড়ি স্টার্ট দিতেই পরশ উঠে বসলো ড্রাইভিং সিটের পাশে। প্রেমা ছুটে উঠল পিছনে আরশির পাশে। এক হাতে ভাবিকে জড়িয়ে নিল সান্নিধ্যে। পাভেল অবাক হলো, বলল, তুই কোথায় যাচ্ছিস? শামসুর সদরকে দেখতে নাকি? দীর্ঘশ্বাস ফেলল পরশ, হতাশার সুরে বলল, তুই ভুলে যাচ্ছিস, আমারটা এখনো সর্দার বাড়িতে আছে। তুই না গেলে সমস্যা নেই, কিন্তু আমার যাওয়া বাধ্যতামূলক।
ঘাড়কাত করে পেছনে তাকালো পরশ। ভেজা চোখ দুটোর মধ্যে আকুলতা নিয়ে উত্তরের আশায় চেয়ে আছে আরশি। এটাই প্রথম আরশি তার সাথে কথা বলেছে, কিন্তু এই প্রশ্নের উত্তর পরশ কি দেবে এর জবাব তো তার জানা নেই। কণ্ঠে গাম্ভীর্যতা এনে বলল, সেটা জানি না। অবাক হলো পাভেল। ড্রাইভিং করতে করতে বলল, জানিস না মানে? তাহলে হুট করে কোথায় উঠব? স্পর্শী সর্দার কি সোজা সাপটা অ্যাড্রেস দেওয়ার মতো মেয়ে? একটুও না। একটু না একটু ঝামেলা তো বাকিয়ে রাখবে। কমপক্ষে 10 বার কাল রাতে কল দিয়েছে, অ্যাড্রেসটা দাও, অ্যাড্রেসটা দাও। আর সে ছোট্ট একটা মেসেজ জাস্ট হসপিটালের নামটা লিখে দিল। বললাম কত নম্বর কেবিন, সেখানে যাওয়ার শর্টকাট রাস্তা বলো। না, ম্যাডাম বললেন না, বরং খামখেয়ালি করে বলল খোঁজ আসতে পারলে আসেন, নইলে প্রয়োজন নেই। ঠোঁট টিপে হেসে দিল পাভেল। বলল, এখনো সময় আছে, ভেবে দেখ। একটা দুর্ঘটনা কিন্তু সারা জীবনের কান্না। দেখে গেল বাসর রাতে সদর দরজা আটকে দিয়ে বলল বাড়ির পেছনে সুপুরি গাছ অথবা পাইপ বেয়ে ছাদে উঠে সেখান থেকে রুমে আসতে পারলে বাসর হবে, নইলে প্রয়োজন নাই। আর সে লজ্জা পেল। প্রেমা কিছু না শোনার ভান ধরে বাইরের দিকে তাকিয়ে রইল। কোনো রকম রিয়্যাক্ট করলো না পরশ। উদাসীন হয়ে সামনে রাস্তার দিকে তাকিয়ে বলল, হতেই পারে, অস্বাভাবিক কিছু না। শামসুল সর্দারের হাত ধরে অনবরত কাঁদছে পিপাসা। লোকটা আজ এতগুলো দিন পরেও কোনো রাগ দেখাচ্ছে না, বরং তার সাথে সেধে কথা বলতেই তিনি সান্নিধ্যে জড়িয়ে ধরেছেন হাত দুটো, যেন এটার অপেক্ষাতেই ছিলেন। শামসুল নির্বাক হয়ে স্ত্রীর কান্নারত মুখের দিকে তাকিয়ে রইলেন। অত্যন্ত কষ্ট করে মুখে আওয়াজ এনে বললেন, আমি ধমক দিতে পারবো না বলেই কি তুমি কাঁদছো? শুনেই কোনো রিয়্যাক্ট করলেন না পিপাসা, বরঞ্চ স্বামীর ডান হাতটাকে টেনে গালে ছোঁয়ালেন। বললেন, আপনি কেন সারাক্ষণ এমন উত্তেজিত হয়ে থাকেন? যদি খারাপ কিছু হয়ে যেত? হাসলেন শামসুল। বললেন, আমি ভিজে যাচ্ছি তৃষ্ণা। এমনভাবে চলতে থাকলে আর কিছুক্ষণ পর পুরো হসপিটাল ডুবে যাবে। না চাইতেও কান্নার মধ্যে হেসে দিল পিপাসা। নিজেকে সংযত করে শান্ত কণ্ঠে বললেন, আপনি কিছু খাবেন? আমি কি রান্না করে নিয়ে আসবো? শামসুল উত্তর দিতে উদ্যত হতেই দরজার দিকে তাকালো। সোহাম সহ বাকিরা দরজার সামনে। হাত ছেড়ে দিল পিপাসা। উঠে দাঁড়িয়ে একটু দূরত্বে দাঁড়ালো। সোহাম ছুটে গিয়ে বাবার পাশে দাঁড়ালো। কণ্ঠে উদ্বেগ নিয়ে বলল, অক্সিজেন খুলছো কেন? শ্বাস কি নিতে পারছো? বুকে কি ব্যথা করছে এখনো? মাথা নাড়ালো শামসুল। ছোট্ট স্বরে বলল, ঠিক আছে, আমি বুকটা ভার হয়ে আছে, আর জোরে কথা বলতে গেলে বুক চিরে ওঠে। ওহ, 8:30 বাজলেই ডাক্তার চলে আসবে, তারপর চেক আপ করবো তোমায়। কিছু খাবে? নিয়ে আসবো? কি খেতে পারবে? একটু থেমে, এই রিহান, নার্সকে ডেকে নিয়ে আয় তো। কি খেতে পারবে তা তো জানি না। একে একে সবার সাথে কথা বলল শামসুল, কিন্তু কয়েকবার দরজার দিকে তাকালেও স্পর্শীকে দেখতে পেল না। আচ্ছা, ও কি আদেও বাবাকে দেখতে এসেছিল? স্বামীর এই উদ্বেগ চোখ এড়ালো না পিপাসার। শোভামের উদ্দেশ্যে জিজ্ঞেস করলো, স্পর্শী কোথায়? তোমাদের সাথেই তো গেল। চমকে পিছনে তাকালো শোভাম। স্পর্শীকে না দেখতে পেয়ে বলল, মনে হয় ভিতরে আসেনি। কেবিন থেকে বেরিয়ে গেল পিপাসা। তার পিছু পিছু শোভামও চলে এলো। স্পর্শী এতক্ষণ উকি দিয়ে বাবাকে দেখলেও যখন তার কথা উঠেছে তখন ছুটে অদূরের বেঞ্চিতে গিয়ে বসলো। পিপাসা এগিয়ে গেল, কণ্ঠে কাঠিন্যতা এনে বলল, বাবাকে দেখতে যাবি না? মুখ তুলে তাকালো স্পর্শী। বলল, তোমাদের দেখা হয়েছে? মাথা নাড়ল পিপাসা। বলল, তোকে খুঁজছে, যা দেখে আয়। থমথমে মুখে দাঁড়ালো স্পর্শী। দৃষ্টি তার ফ্লোরে নিমজ্জিত। গোটি গোটি পায়ে কেবিনে ঢুকে সোজা বাবার পাশে গিয়ে দাঁড়ালো। এই মুহূর্তে কেবিন শূন্য। একমাত্র শামসুল সর্দার ছাড়া বাকিরা কেবিনের বাইরে আছেন। শামসুল শোয়া থেকে মাথাটা তুলে বেডের পাইপের সাথে এলিয়ে আধ শোয়া হয়ে বসলো। দৃষ্টি তার স্পর্শের দিকে হলে কণ্ঠ তার নিশ্চুপ। কোন রকম শব্দ উচ্চারণ করছেন না তিনি। স্পর্শিয়া শান্ত হয়ে চোরের মতো বাবার বেডে বসলো। এরপর আলগোছে মাথা নইয়ে বাবার বুকের উপর দিয়ে চুপটি করে বসে রইল। নিঃশব্দে হাসলেন শামসুল। টিটকিরি মেরে বললেন,
তা বাবাকে প্রয়োজন আছে নাকি? আমি তো ভেবেছিলাম দরকারই নেই। স্পর্শী জবাব দিল না, ওভাবেই পড়ে রইল বুকের উপর। চোখ দিয়ে অশ্রুরা নীরবে বিসর্জন দিচ্ছে শামসুল ভেজা অনুভব করলেন। পরক্ষণেই বললেন, মরে গেলে কার বুকে মাথা রাখতেন আম্মাজান? জমে গেল স্পর্শী, শক্ত করে জড়িয়ে ধরে বসে রইল বাবাকে। শামসুল বুকে প্রচন্ড চাপ অনুভব করলেন, ব্যথাও হচ্ছে, কিন্তু তাও মেয়েকে সরালেন না, বরং দুহাত দিয়ে জড়িয়ে ধরলেন। দিনের মধ্যভাগ সূর্য তখন মাথার উপরিভাগ দখল করে চরম আয়েসে বসে আছে। স্থান দখলের সে কি গরিমা তার! নিজেকে সর্বোচ্চ দেখাতে প্রয়োগ করছে জনমানবের ওপরে, দেখাচ্ছে তার অসহ্যকর তেজ। শুকনো রাস্তাঘাট শুষ্কতার আবরণে ডুবে রূপান্তরিত হয়েছে মরুভূমিতে। পায়ের নিচে এক ধুলোর সাগর, মাথার উপরে বিশাল অগ্নিতপ্ত চুল্লিতে ধরনীর সবাই যাই যাই অবস্থা। এমনই এক শুষ্ক রকচটা পরিবেশে স্কয়ার হসপিটালে প্রবেশ করলো শিকদাররা। ত্রস্ত পায়ে হেঁটে গেল ভেতরে। রিসেপশনের দায়িত্বে থাকা ব্যক্তির কাছ থেকে জেনে নিল সম্পূর্ণ ডিটেইলস। গটগট পায়ে হেঁটে গেলে লিফটের দিকে। 3rd ফ্লোরের 403 নম্বর কেবিনে আছেন তারা। লিফটের কোনায় থাকা 4 নম্বর বাটনে প্রেস করে দিল পাভেল। তাদেরকে 4 তলায় যেতে হবে। মিনিট খানেকের মধ্যে উপস্থিত হলো তারা। পাভেলের হাতে 4টে ব্যাগ, যাতে ফল সহ মিষ্টি আছে। ত্রস্ত পায়ে এগিয়ে গেল কেবিনের দিকে। করিডোরে রাখা বেঞ্চিতে বসে আছেন রিহান ও তার বাবা। মাত্রই খেয়ে এসেছেন তারা। সামান্য জিরিয়ে নিতে যত তারা। ডান দিকে তাকিয়ে পরশ শিকদারকে দেখতেই উঠে দাঁড়ালেন। একে একে আরশি আর পাভেলকেও চোখ এড়ালো না। বিস্ময়ে হতভম্ব হয়ে তাকিয়ে রইলেন। এগিয়ে গেলেন কেবিনের দিকে। গলার আওয়াজ কমিয়ে বললেন, ভাইজান, পৌর শিকদার আসছে, সাথে ওর ভাই আর আরশিও আছে। চমকে তাকালো স্পর্শী। শান্ত কণ্ঠে কাকার উদ্দেশ্যে বলল, ওরা মনে হয় আব্বুকে দেখতে এসেছে। শুনলাম আরশি আসার জন্য নাকি কান্নাকাটি করছিল, তাই হয়তো নিয়ে এসেছে। গম্ভীর হয়ে গেলেন শামসুল। চোয়াল শক্ত করে বললেন, আমার কেবিনে যেন কেউ না ঢোকে। আমার মাত্র একটা মেয়ে, আর কোনো মেয়ে নেই। থমকে দাঁড়িয়ে পড়ল আরশি। বুকের ভিতরটা মুচড়ে উঠল। অসহনীয় যন্ত্রণায় চোখ দুটি টইটম্বুর হয়ে গেল মুহূর্তে। পরশ নিজেও অপমানিত বোধ করলো, কিন্তু পিছু হটল না। এই মুহূর্তে পাভেল ভাইয়ের দিকে তাকিয়ে আছে। কি করবে কি বলবে যেন সব এলোমেলো হয়ে যাচ্ছে। শোভাম হন হন করে বেরিয়ে গেল কেবিন থেকে। এর আগে ক্ষোভে ক্রমশ বিষিয়ে আসছে শরীর। এর থেকে কেবিন ত্যাগ করাই শ্রেয় মনে হলো। পরশ এগিয়ে এলো ভেতরে। শান্ত কণ্ঠে শামসুলের উদ্দেশ্যে সালাম দিল, কিন্তু ফিরেও তাকালো না সে, বরঞ্চ অন্যদিকে তাকিয়ে রইল গাম্ভীর্য নিয়ে। পরশ হাসলো। পাভেলের দিকে তাকিয়ে ইশারা দিতে সে ব্যাগগুলো পিপাসার হাতে দিয়ে সালাম করলো। অস্বস্তিতে পড়ল পিপাসা। একদিকে এতদিন পর মেয়েকে দেখেছে। ছোট্ট মেয়েটা বড়দের মতো শাড়ি পরে এসেছে, দেখতে একদম পরিপূর্ণ নারীর মতো দেখাচ্ছে। এটা তার মেয়ে, বিয়ে হয়ে গেছে, অথচ সে মা হয়েও অনুভূতিগুলো অনুভব করতে পারেনি। ইচ্ছে হচ্ছে মেয়েটাকে জড়িয়ে ধরতে, কিন্তু পুরো কেবিন জুড়ে আলাদা আলাদা মানুষের ভিন্ন রিয়াকশনে যেন সবটা গুলিয়ে গেছে। মূর্তির মতো হাতে ব্যাগগুলো নিয়ে দাঁড়িয়ে রইলেন। আর সে হীনমন্যতায় ভুগছে। কি করবে না করবে কিছু ভেবেই পাচ্ছে না। কেউ তার দিকে কথা বলা তো দূর, তাকাচ্ছেই না। দুপা এগিয়ে বোনের দিকে গেল। অস্ফুট স্বরে বলল, আপু কেমন আছো? উত্তর পেল না। ডুকরে কান্না এলো, কিন্তু নিজেকে সামলে নিল। এগিয়ে এলো মায়ের দিকে। ইতিমধ্যেই ব্যাগগুলোকে নিচে রেখেছে পিপাসা। আর সে মায়ের দিকে এগিয়ে আসতে দীর্ঘশ্বাস ফেলল পিপাসা। মায়ের হাত দুটো ধরে কান্না করে দিল আরশি। হেঁচকি তুলে বলল, আম্মু কথা বলবে না? শক্ত হয়ে জমে রইল পিপাসা। মুখে টো শব্দটাও আনলেন না। আজ এতগুলো দিন পর মায়ের কথা মনে পড়েছে, অথচ বিগত দিনগুলোতে কি একটা বারের জন্যও ফোন দেওয়া যেত না? এবারেও আশা হত হলো আরশি। এগিয়ে এলো বাবার দিকে।
হাত বাড়িয়ে বাবার হাতটা ধরতেই চিৎকার করে উঠলেন। আমাকে ধরবে না, তুমি আমার মেয়ে নাও, আমার একটাই মেয়ে, এখান থেকে চলে যাও। চমকে উঠল স্পর্শী, এগিয়ে এলো দ্রুত। শামসুল সর্দার বুকে হাত দিয়ে বসে পড়লেন। ব্যথা উঠেছে আবারও, কেঁদে উঠল আরশি। বাবার এতটা কষ্ট যেন মেনে নিতে কষ্ট হচ্ছে। স্পর্শী বাবাকে ধরে শুইয়েছে, বুকে হাত দিয়ে বারংবার মেজে দিচ্ছে, অথচ সে ছুতেও পারছে না। বাবা তাকে মেয়ে হিসেবে মানেই না। মিনিট খানেকের মধ্যেই আবারও শান্ত হলেন শামসুল। স্পর্শীকে বলল,